গত কয়েকদিন ধরে কিচেন ক্যাবিনেট ইস্যু নিয়ে বেশ সরগরম চলছে আলোচনা সমালোচনা। অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিচেন ক্যাবিনেটের কথা বলেছেন। যে বৈঠক প্রতি মঙ্গলবার বসত যমুনায়, প্রশ্ন উঠেছে পারস্পরিক অবিশ্বাসের কারণে কি গড়ে উঠেছিল কিচেন ক্যাবিনেট, যেখানে জায়গা পাননি সব উপদেষ্টা, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে মিলেমিশে থাকার আহ্বান জানাতেন। বলা হয়ে থাকে মন্ত্রী উপদেষ্টারা সাবেক হলে তাদের বিবেক জেগে ওঠে। কেন এ কথা বলছি? যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ইস্যুতে উপদেষ্টারা কেউ কিছু জানতেন না। সবচেয়ে অবাক করা বিষয়, সাবেক পররাষ্ট্র উপদেষ্টাও কিছুই জানতেন না। বিষয়টা এমন, সব দোষ ডক্টর ইউনূসের, আমি কিছু জানি না। প্রিন্স ভাই, কেউ কলা খায়নি, তাহলে কলা কে খাইল? কলাটা তো শেষ করে ফেললো। প্রশ্নটা আপনাকে বলি, সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে কিচেন ক্যাবিনেটের কথা আপনারা নিশ্চয়ই শুনছেন, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে বেশ সরগরম। এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। বিষয়টা এমন যে অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানিয়েছেন যে প্রতি মঙ্গলবার এই কিচেন ক্যাবিনেটের বৈঠক বসছে যমুনায়, যেখানে সবাই যেতেন না এবং মূলত 5-6 জন তারাই সেখানে মূল সিদ্ধান্ত। এটা আমরা এখন জানছি। তাহলে অন্য উপদেষ্টারা আসলে কি কাজ করতেন, আর এটা এখন কেন জানাজানিটা হচ্ছে? আমি এইখানে একেবারে খুব ছোট ছোট করে 3টা কথা বলি। প্রথমে একটু আসি, তাহলে দেখেন এইটা তো অস্বীকার করার কারোর জো নাই, কিচেন ক্যাবিনেট ছিল, তার মানে এটা ছিল। এবং আপনি শিরোনামে যেটা বলেছেন, তার মানে এখানে কোনো ডেমোক্রেসিও ছিল না। এবার আসি দ্বিতীয় প্রশ্ন, তাহলে এখন এই কিচেন ক্যাবিনেটের কারা ছিল খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে অদৃশ্য শক্তি চালাইতো। এবং যেটা একজন উপদেষ্টা বলেছেন যে আগেই তিনি জানিয়েছেন যে ডিপ স্টেট সক্রিয় ছিল, তারা চেয়েছিল 29 তারিখ পর্যন্ত আমরা ক্ষমতায় থেকে, এবং আমাদের কাছে কী কী আবদার করেছিল। তাহলে এই কতকগুলো সত্য এটা বেরিয়ে আসলো। একেবারে শেষে আসি কেন ওনারা বলছেন, সে আলোচনা আমি পরে যাই। তাহলে এই সত্য আমরা কি চাই, আসলে তো এর উদ্ঘাটন করা দরকার। আচ্ছা, উদ্ঘাটন করা দরকার এই জন্যে আগামীতে যাতে আমরা গণতন্ত্রের ধারে পথটা ঠিক মতো চলতে পারি, এটি একটি। আর মূল কাজ হচ্ছে, কেউ যদি না জানেন এবং সবাই বলছেন ক্ষতিকর যে চুক্তি, তাহলে সেইটা এই চুক্তি বাতিলের জন্য আগানো হচ্ছে না কেন? এই ধরনের কতগুলো প্রশ্ন চোখের সামনে চলে আসে। আমি আশা করব তার সমাধানের জায়গাটা। শেষ কথা বলেই মূল মাঝের কথাটা বলি, যে বললেন বিবেক জাগ্রত হওয়ার কথা। আসলে বিবেক নানা কারণে নানা সময় জাগ্রত হয়। জেনুইন কারোর একটা অপরাধ বোধ থেকে জাগ্রত হতে পারে। এটা কি সাবেক হওয়ার পর বিবেক জাগ্রত হয়? আগে কেন হয় না? আরেকটা আসছি, যে সেটা একটা হতে পারে যে বিবেক বোধ থেকে। আরেকটা হয় যে যখন ছিলাম, আমাকে যদি বলেন, উনি কিন্তু দায় কেউ এড়াইতে পারেন না, দায় কারোর কম বেশি থাকতে পারে, এড়ানোর কোনো সুযোগ নাই। এবং যদি দায় এড়ানোর কাজটাও, তাহলে তখনই তো রিজাইন করার কথা ছিল। যেই হোক, আমি কোনো ব্যক্তির আগে বলছি না। তাহলে ওইটা না করা মানে তাহলে আপনার বিবেক জাগ্রত হয় নাই। এটা বলে কাউকে কনভিন্স করতে পারবেন না। কিন্তু পরে যেটা হয়, বোধহয় সিচুয়েশন বুঝে মনে করে যে না, মানুষ এটা পছন্দ করছে না, এখন আমি আমার দায় এড়াই। আমি জেনারেল ফর্মে বললাম, এইটাই সাধারণত ঘটে। এখন পার্থক্য নানা জায়গায়, দায় এড়ানোর চেষ্টা। এবার আসি, অনেক ক্ষেত্রে তাই হয়, প্রধানত হয়, আবার বলছি ইনোসেন্ট আছে। এবার আসি আমার গুরুত্বপূর্ণ এবং মূল কথা, যেটা এই যে চুক্তি তারা স্বাক্ষর করলো 3 দিন আগে, এটা তো আজকে সবাই বলছে যে এটা ঠিক হয়নি, আইনি না, বেআইনি এবং ক্ষতিকর চুক্তি। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যরা যে কথা বলেছে, এবং নানাভাবে এটা কিন্তু এখন এক ধরনের আমরা এটাকে বিশ্বাসী করা শুরু করেছি। বাস্তবতেই অ্যাকচুয়ালি 2025 সালের কোনো একটা সময় থেকেই আলাপ আলোচনাগুলো হয়েছে। আচ্ছা, 1, 2 আমি নিশ্চিত করে বলতে পারছি না, কারণ সবই তো শোনা কথা, আর আমরা তো সরকারে নাই যে নিশ্চিত করতে পারবো। যেইটা এখন শোনা যাচ্ছে যে 25 সালের সম্ভবত মার্চ বা এপ্রিলে কোনো একটা সময় যমুনাতে বেশ কিছু সচিবের দায়িত্বপ্রাপ্ত যারা, তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানে একেবারে সিলগালাবদ্ধ খামে এই বাণিজ্য চুক্তির কি কি বিষয় আছে, কোন কোন ডিপার্টমেন্টের কি আপনার কর্তৃক করণে, এটা ধরিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং এই জিনিসটা হুট করে আসে নাই। সুতরাং ওইটা যদি ঠিক হয়ে থাকে, তাহলে কেউ কখনো দায় এড়াতে পারেন না। যেমন আমি যেটা শুনেছি, আমি একটু পরে আসছি এই ব্যাপারেও আর একটা কথা, যে যেমন ধরে নেন আপনি একটা হয়তো সচিব কোনো একটা জায়গায় আপনাকে দিল, আপনি যেহেতু আপনাকে বলেছে সিলগালা কেউ বলতে পারবে না, আপনি চিন্তা করলেন যে আপনার সচিবালয়ের যতটুক কাজ এইখানে কি কি আছে, আপনি ওইটুকুই 2-1 জনকে বলেছেন, করিয়েছেন। এবার আমি আসি, এই যে আমি যে কথাটা বললাম বা যে তথ্য আমরা পাচ্ছি, এইটার সত্যতা আছে কিনা আমি জানি না, যার জন্য আমরা দাবি করেছি যে অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের
সমস্ত কাজের শ্বেতপত্র প্রকাশ করা হোক, তাহলে কিন্তু আপনি জেনে যাবেন। তাহলে এই যে ক্লিয়ার, একটু আগে আমি তো বললাম যে এটা আমাকে জনৈক এক ভদ্রলোক বলেছেন, আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু এটা বাতাসে এই কথাগুলো আছে যেটা অনেক আগে থেকে, এবং সচিবদের ধরে দেওয়া হয়েছে এবং যমুনাতে বসে এইটাই। তাহলে এই ঘটনা যদি অনেক আগে হয়ে থাকে, আপনি এবার ব্যক্তি ভুলে যান, কোনো উপদেষ্টা কি এটা বলতে পারেন তিনি জানেন না? আপনার মনে আছে একজন উপদেষ্টা বলেছেন যে আমি শুধু জানতাম আমার মন্ত্রণালয়ের এই বিষয়টুক মৎস্যটচ্ছ, আমি এইটার বিরোধিতা করেছিলাম। জি, মনে আছে না? আমি এটা খালি শেষ করি। আচ্ছা। এইটার সাথে মেলে কোনটা খেয়াল করেন, ওই যে সচিবদের যে কাগজ ধরিয়ে দিয়েছিল, তাতে যদি ওই মন্ত্রণালয়ের সচিবকে বলে থাকে যে তোমার জন্য ইহা আসিতেছে, সেখান থেকে হয়তো এটা ওইটুকুই করেছেন, জানতে ওইটুকুই। পেরেছেন। সুতরাং একটাই পথ, আপনি যদি সত্য উদ্ঘাটন করতে চান তাহলে ওই সময় সকল কাজের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আচ্ছা মনিব, আপনি কখনো মানে ছোটবেলায় গুল্লা স্যুট বা কানামাছি তো নিশ্চয়ই খেলেছেন। আমি খেলেছি যখন আমি খুব ছোট, আমি হয়তো আমাকে খেলায় নিত না, কিন্তু আমি খেলতাম। কিন্তু আমি যখন দৌড় দিতাম আমাকে কেউ ছুঁইতো না। হ্যাঁ, পরে আমি টের পেয়েছি আমি হলো দুধ ভাত। মানে আমি দৌড়াচ্ছি কিন্তু আমাকে কেউ ছুবে না, আমি খেলছি কিন্তু আসলে আমি খেলাই নেই। বিষয়টা কি ওই রকম যে অন্য উপদেষ্টারা তাহলে এই কিচেন ক্যাবিনেটে ছিলেন না, তারা অনেক কিছু জানতেনই না, তাহলে কি ওই গুটি কয়েকজন মানসিক সব সিদ্ধান্ত নিতেন? বা ডক্টর মোহাম্মদ ইউনূস তো জাতির উদ্দেশ্যে অসংখ্যবার ভাষণ দিয়েছেন, নানা সময় নানা কথা বলেছেন, এবং সবসময় তিনি জাতিকে মিলে মিশে থাকার কথা বলেছেন, অথচ তার উপদেষ্টাদের অনেককে বাদ দিয়ে তিনি বৈঠক করতেন। বিষয়টা কেমন? ডক্টর ইউনূস বলতে গেলে আমার নিজের প্রতি নিজের না খুব আমার মনে হয় যে আমি এত বোকা, আমি কোনোদিন পড়ালেখা করি নাই। আমি আপনার 2012-13 দিকে একটা সংসদে বক্তব্য রেখেছিলাম। জি, আমি প্রথম 2 লাইন ডক্টর ইউনূসের পক্ষে সামনে তৎকালীন প্রধানমন্ত্রীকে সামনে রেখে চোখে চোখ রেখে কথা বলেছিলাম তার পক্ষে, এই দেশের সম্মানের জন্য। আজকে যখন তাকে নিয়ে কথা বলি এবং আমার হিসেব মিলে না, তখন আমি অবাক হয়ে যাই। আপনার মতো আমার বলতে হয় কেউ কলা খায়নি, তার মানে কলাটা তাদের খাইলো কে? কেউ তো একজন কেউ না কেউ খেয়েছে। এখন কলাটা যে খাইলো কে? এক নাম্বার হচ্ছে হুকুমের আসামি যদি আসামি হয়, প্রধানমন্ত্রী মানে ফ্যাসিস্ট, তাকে হুকুমের আসামি করে কিন্তু ইতিমধ্যে ফাঁসির রায় হয়ে গেছে। জি। ঠিক তেমনি এইখানে যিনি চিফ মানে চিফ অ্যাডভাইজার, উনিও কিন্তু একটা জায়গায় এইটা কমন পড়ে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, আপনি কলাটা যে আপনি খান নাই এতে কিচ্ছু আসে যায় না। আপনি এখানে অ্যাঙ্কার, আমি যদি আপনাকে বলি সেই বৌসি খেলার মতো, আপনি এখানে অ্যাঙ্কার, আপনি কি বললেন না, কতটুকু বললেন কতটুকু বললেন না, এখানে যদি কিছু হয় সেটার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। পুরোটাই আপনার একদম আপনার নিতে হবে। ঠিক একই জায়গায় পররাষ্ট্র উপদেষ্টা, উনি কি কোনোভাবে এই দায় থেকে মুক্ত পেতে পারে? পররাষ্ট্র উপদেষ্টা যদি না থাকে, আমি বলছি স্টেপ বাই স্টেপ, পররাষ্ট্র উপদেষ্টা যদি সিগনেচার না করে তাহলে তো চিফ অ্যাডভাইজারের সিগনেচারের প্রশ্ন আসে না। চিফ অ্যাডভাইজার যদি সিগনেচার না করে বা পররাষ্ট্র উপদেষ্টা না করে, তাহলে তো জিনিসটাই লিগ্যাল হয় না। তার মানে কি ওই চুক্তিটা কি লিগ্যাল? যদি আপনি এই যুক্তি দেন তাহলে তো লিগ্যাল না। আমি আপনার যুক্তির সঙ্গে কথা বলছি। আপনি অ্যাঙ্কার, প্রশ্ন করছেন, প্রশ্নকর্তা আপনি প্রশ্ন না করলে আমি কেন উত্তর দিব? ঠিক আছে, তাইলে আপনি পররাষ্ট্র উপদেষ্টা এটা কিসের জুজুবুরির ভয় উনি দেখছেন বা আমাদের দেখাচ্ছেন? এটার ভেতরে কি আছে? এটা তো তাহলে কোনো চুক্তিই না, কারণ প্রথম এবং শেষ পর্যন্ত কাজ হলো পররাষ্ট্র উপদেষ্টার। উনি যতই কিচেন ক্যাবিনেট বলুক, এটা কোনো হালে পানি পাবে না। অন্তর্বর্তী সরকার কি এমন একটি চুক্তি করতে পারে? তিনি তো নির্বাচিত সরকার নয়। এই কথাটা কিন্তু আপনাদের টকশোতে বহুবার আমরা বলেছি। যখন উনি বলেছিলেন ঈদের আগে, ঠিক আগের দিন যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, ঈদের শুভেচ্ছা জানাতে না জানাতেই পরের লাইনই উনি বলেছিলেন যে জাতিকে বুঝাতে হবে পোর্ট কিভাবে দিলে কতটা লাভ হবে। এই যে জাতিকে উনি বুঝানোর কে? উনি কে জাতিকে বোঝানোর? কোনো নির্বাচিত সরকার ছাড়া। যে কারণে বিএনপি নির্বাচিত সরকারের আগে কোনো কথাই বলে নাই, এবং সালাউদ্দিন সাহেব কিন্তু সর্বশেষ সংসদে পরে বলেছেন যে এটা না করলে ইলেকশনটাই হতো না। ইলেকশনটার যে একটা জরুরি দরকার ছিল, এটা কিন্তু একদম দিনের মতো সত্য, এবং সেটা সাংবাদিকদের জন্য, জনগণের জন্য, নেতাদের জন্য, আমাদের জন্য, প্রত্যেকের জন্য একটা জরুরি ছিল। আবার ছাড় দিতে হয়েছে নির্বাচন আসার জন্য
অনেক কিছু অনেক কিছু না দেখার ভান করেছে, ছাড় দিতে হয় নাই। প্রত্যেকটা কথার আগে কিন্তু বিএনপি বলে গেছে, যেমন নোট অফ ডিসেন্ট এখানে ছিল না, যেখানে আমি সিগনেচার করেছিলাম সেখানে ছিল। তার মানে আমি আমার সময়ে যেটা সংসদে পাশ হওয়ার কথা তখন কিন্তু আমি এটা ধরবো। ওইখানে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না, আপনার এই কলা খাওয়ার জায়গাটায় বিএনপি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বলেছে যে আমি কিন্তু এই জায়গাটা এটার বাইরে করব না। হ্যাঁ, এবং একটা পর্যায়ে বিএনপির মুখ দিয়ে বলানোর চেষ্টা করেছে হাকে ভোট দিতে হবে, যদিও ওই ভোটে আপনার 4টা প্রশ্নের একটা উত্তর হয় না। আপনি বামে নিয়ে যান তাও হবে না, ডাইনে নিয়ে যান তাও হবে না, মধ্যপন্থায় নিয়ে যান তাও হবে না। কিন্তু সভা সমাবেশে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। এই যে আপনি লাইনে আসছেন, ওইখানে কিন্তু বলিয়েছে, এই বলানোটার অর্থ হচ্ছে আমরা যে কোনো মূল্যে নির্বাচনটা চাই। নির্বাচনটা চাওয়ার আগে কেউ যে বিএনপি ভোট দেয় নাই, যে ভোট দেয় নাই তাকে কি জোর জবরদস্তি করেছে? করে নাই। আমি বলি প্রথমে এটা নির্বাচনের যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন নজরুল ইসলাম খান সাহেব, ওনাকে দিয়ে বলানো হলো। উনি বললেন, তারপরে বললেন উনি কে, ওনার কথা কাউন্টেবল না। তারপরে বিএনপির মহাসচিব বললেন এটাও কাউন্টেবল না। এরপরে কিন্তু জনাব তারেক রহমান আজকের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে একটা নির্বাচনী জনসভায় বলেছেন, ঠিক আছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু সেই দিন যদি সেটা না বলতেন তাহলে আজকে নির্বাচনটা হতো না। আপনি কোনো গণতান্ত্রিক সরকারে আমাকে এমপি হিসেবে ডাকতেন না, আমি আগের মতোই আসতাম, নির্বাচন হতো না। না হলে আজকের এই প্রশ্নটাই তো আসতো না, আপনি জানতেনই না ঠাকুর ঘরে কে। আপনি কেউ কলা খেলো কি খেলো না তাতে আপনার কিচ্ছু জানার কোনো অধিকার ছিল না। আজকে এই প্রশ্নটা আসছে, প্রশ্নটা, এবং তারা উইলিংলি নিজে থেকে বলছে, কেউ কিন্তু কোনো কাউকে চাপ প্রয়োগ করে নাই, নিজেরাই বলছে আমি তো ছিলাম না, আমি তো জানি না, আমাকে নেওয়া হয় নাই, আমি 3বার ইস্তফা দিতে গিয়েছিলাম। আরে বাবা, আপনারা না করলো কি? আপনি 3বার ইস্তফা দিতে 3বার কেন? আপনি শিক্ষিত, মার্জিত, এর আগে আপনার সচিবের পদবি ছিল, আপনি দেশের জন্য কাজ করেছেন, তাহলে আপনি কেন আপনি একবার জন্য হলেও তো আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে আপনি ইস্তফা দিতেন। তারপরে সরকার যখন রিকোয়েস্ট করতো জনগণ জানতো, একটা প্রুফ থাকতো। এখন আপনি যত কথাই বলেন যে আপনি 3বার ইস্তফা দিতে গিয়েছেন, এটা কিন্তু প্রযোজ্য না, এটা প্রযোজ্য না। প্রিন্স ভাই, আপনি তো এর আগে বলেছিলেন যে ইস্তফা কেউ দিতে চায়নি বা দেয়নি, কিন্তু আমরা তো জানলাম যে উনি ইন্টারভিউতে বলেছেন যে আমি 3বার চেষ্টা করেছি। সেই বিষয়ে যদি একটু বলেন। আর একটা বিষয় হচ্ছে যে উনি পররাষ্ট্র উপদেষ্টা, মানে উনাকে ভায়োলেট করে, উনাকে অ্যাভয়েড করে, উনাকে না জানিয়ে এত বড় চুক্তি করা কি সম্ভব? এবং আপনি যেটা বললেন, যেহেতু তিনি জানেন না, এই চুক্তির আপনার বৈধতাও নাই। না, আমি একটা করে না, আমি ওইটা বলি নাই যে কেউ কি বলে যে রিজাইন করতে চাইনি নাই। আমি বললাম যে হ্যাঁ চাইতে পারে, কিন্তু যদি তারা জেনুইন মনে করতো এটা অন্যায় কাজ, তাহলে তো চাইলে তো হবে কেন, তো করেই ফেলা উচিত ছিল। ওটা আমি বলেছি। যে এবার আসি, এইটা আমার কাছে অবিশ্বাসযোগ্য মনে হয় যে আমাদের যিনি পররাষ্ট্র, কারণ আমি যদি ভুল না করি, কারণ ওই দেশের স্বাক্ষর করেছেন কিন্তু তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং এত বড় একটা ঘটনা, তাহলে সেটা হয় কিভাবে? এটা বিশ্বাসযোগ্য হয় না। দ্বিতীয় কথা, যদি এটা বিশ্বাসযোগ্য হয় তাহলে বুঝতে হবে যে এই চুক্তিটা এত বেশি গোপনীয় এবং আমাদের দেশের স্বার্থবিরোধী বা বিদেশি কোনো ওই যে ডিপ স্টেট বলে যে এইখানে তাদের কথা রাখতেই হবে, তাহলে ইউনূস সাহেব ছাড়া তো আর কেউ জানেন না বিষয়টাই। কিন্তু আমি এই যে গত ফার্স্ট পার্টে যে কথাটা বললাম, যতটুকু আমাদের কাছে খবরাখবর আসছে যে আমাদের সচিব সাহেবদেরকে দেখে অনেক আগেই এটা জানানো হয়েছিল এবং ধরিয়ে দেওয়া হয়েছিল যে কার্যক্রমের বিষয়গুলো কি কি করতে হবে, তাহলে তো তার সাথে মেলে না। এবং এইটা যদি হয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানবে না, তাহলে একজন আপনি কোনো ব্যক্তিকে আগে ধরেন না, তাহলে কি করে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকেন, চালিয়েছেন, সেটা তো আমরা বুঝতে পারি না। যদিও উনি ওনার আলোচনায় বলেছেন আরও 2-3 জন ছিল, কার কি পজিশন সেটা আমরা জানি, এটা ওই সময় আমরা জানতাম যে ওনার পজিশন কি, যাকে নিয়ে এসে বলা হয়েছে। তাহলে এইবার আসি, ওই যে আমাদের এমপি যে কথাটা বলেছেন, তাহলে ওনার ওই যুক্তিটাই গ্রহণ করাই তো যথার্থ, যে যদি উনি এটা জানেনই না, এইরকমই হয়, তাহলে তো এটা ইনভ্যালিডই হয়ে গেছে, তাহলে তো এটা নিয়ে আলোচনা হওয়া উচিত না। আমি বরঞ্চ এই কথাটা তুললাম এই জন্যে, আমাদের পার্লামেন্টে তাহলে আর দেরি না করেই এই আলোচনাটা করা উচিত এবং আমাদের পার্লামেন্ট এটা নাকচ করে দেওয়া উচিত এই চুক্তি। কারণ এই চুক্তির ভয়াবহ দিক কিন্তু অলরেডি আমরা ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়েছে এবং আরও বিপদে পড়বেন এইভাবে যদি আপনি ধরেন কিছুটাও, আমি বলছি যে যেহেতু উনি বলেছেন আপনি যদি এইখানে ইয়েস নো যাই করেন না কেন, তার মানে আপনাকে ভবিষ্যতে এমন অনেকগুলো ঘটনা আসবে, দেখা গেল ওই ডিপ স্টেট এমনভাবে করবে এমপি সাহেবরা জানেনই না, এমপি সাহেব কথা বলার আগেই হয়তো শেষ হয়ে গেছেন,
মানে কাজটা সমাপ্ত হয়ে গেছে। আমি এই অর্থে শেষ হওয়া মিন করছি। আমি এখানে একটা লাইন আচ্ছা, যোগ জি। দিতে চাচ্ছি একটুখানি। সেটা হলো, আপনার খেয়াল আছে যখন এই সরকার গঠন হলো, প্রথমে আমেরিকা থেকে ট্রাম্প সাহেব একটা চিঠি লিখলেন শুভেচ্ছা জানিয়ে। শুভেচ্ছা চিঠির মধ্যে কিন্তু ঢুকিয়ে দিলেন যে চুক্তিটার কথা মনে রাখবেন। এই প্রথম চুক্তি নিয়ে আলোচনাটা হলো। নাম্বার 2, এই শেষ করি। নাম্বার 2 হলো, উনি কিন্তু তার 2-1 দিনের মধ্যে এটাও বুঝিয়ে দিলেন এই দেশের পেছনে ওনাদের $29 বিলিয়ন খরচ হয়েছে। তা এই জায়গাগুলো কিভাবে আসলো? টাকার হ্যাঁ, হিসাব এখানে দিয়েছিলেন আচ্ছা তিনি। $29 বিলিয়ন ডিফারেন্ট থিং। যদি 29 বিলিয়নের আমি খালি মন্তব্য করে যাই, যদি ওই তথ্য সঠিক হয় তাহলে তো পুরো আন্দোলন এবং এই যে কালার রেভলিউশন আজকে দুনিয়াতে যে চেহারা দেখা যায় সেইটা কি ছিল না ছিল, ওই আলোচনা চলে আসবে। সেটা ডিফারেন্ট আলোচনা যাই উনি গেল। 29 মিলিয়নের এই খরচ কিভাবে হয়েছে হিসাব চেয়েছিলেন। জি না আসি, ওটা যদি আলোচনা হয় পরে করতে পারি। আমি বলছি এটা গুরুত্বপূর্ণ এবং এই আলোচনা হওয়া দরকার। তাইলে আমরা কিন্তু আন্দোলন গতিবিধি কে কিভাবে গেলাম না গেলাম এটা চলে আসবে। কিন্তু আমি ওই জায়গায় থাকি যে আগের যে আলোচনা হচ্ছিল যে এইটা খুবই গুরুত্বপূর্ণ। উনি খুবই, আমি ধন্যবাদ জানাই, উনি ভালো কথাই মনে করে দিয়েছেন যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার শুভেচ্ছা বার্তায় কিন্তু এটা বলেছিল এবং এটা মনে রাখা দরকার। অনেক কিছু আপনি এই যে চুক্তি হওয়ার পরে এটাকে ইমপ্লিমেন্টের জন্য আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে নতুন নতুন আইন প্রণয়ন বা আইনের সংশোধন দরকার হয়। আসলে ওই কাজটা কিন্তু করতে চায়। আমাদের দেশে খেয়াল করবেন, আমাদের ওই যে রাষ্ট্রদূত যিনি আছেন তিনি আমাদের বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করে এই কাজগুলোর কথা কিন্তু বলেছেন। এবং যেদিন একজন সংসদ সদস্য, স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা যে আলোচনা তুলতে গেলেন, ওইটা কিন্তু যে আমাদের বাণিজ্য সচিবের, বাণিজ্য মন্ত্রীর সাথে যে রাষ্ট্রদূতের যে বক্তব্য ওইটাকে ধরে তিনি কথা বলেছিলেন। মানে আলোচনাগুলো কিন্তু এই জায়গায় আসছে। তাহলে মানে আমি বলছি যে ঠিক আছে, আমরা ওইটা নিয়ে কে খোলা খাইনি খাইলো না ওটা নিয়ে আমরা আলোচনা করবো। আমি বলছি শ্বেতপত্র প্রকাশের মধ্য দিয়ে ওইটা আমরা জানতে পারবো। কিন্তু এই জিনিস গুরুতরভাবে বেরিয়ে আসছে। এমন একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেল যে বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে আজকে বুদ্ধিজীবী সহ অধিকাংশ মানুষ মনে করছে যে আমরা জানতাম না। সুতরাং আমাদেরকে ওইটা খোঁজার কাজ যেমন করতে হবে, একই সাথে এই ধরনের চুক্তি কিভাবে বাতিল করার মধ্য দিয়ে আমি কিভাবে খুব সচেতনভাবে কথাটা বলছি, কারণ একটা চুক্তি হলে বাতিলের তো একটা প্রক্রিয়া থাকে। যদিও এটা আছে যে 60 দিনের নোটিশ দিয়ে 60 দিনের নোটিশ দিয়ে আপনি অনেক কার্যক্রম করতে পারবেন, এটা খুঁজে বের করতে হবে আরো। এবং এখনো বলে যে এই চুক্তির অনেক কিছু নাকি এখনো প্রকাশিত না। আপনার মনে আছে, সরি এই কথাটা আবার মনে পড়ে গেল বলে বলি, ওই যে আমি সচিবদের কথা বললাম, তাহলে এইটা যে আলোচনা হুট করে আসে নাই, ওই পররাষ্ট্রমন্ত্রীর কথার সাথে যে মেলে না কেন, এবার একটা মেমোরি মনে পড়ে গেল হঠাৎ করেই। মনে আছে যে প্রথমে এনআরবির এক ভদ্রলোক এইটাকে কিছু অংশ প্রকাশ করলেন, তার চাকরি চলে গেল। তার মানে ওই সময় ওই ঘটনা ঘটেছিল। এখন মেলে, আমার অঙ্ক মেলে, ওইটা হয়তো এনআরবি রাজস্ব বোর্ডকে ধরিয়ে দিয়েছিল, রাজস্ব বোর্ড তার এক অংশ হয়তো কাউকে দিয়েছিল, তিনি এটা প্রকাশ করে দিয়েছিলেন। নীলুফার চৌধুরী মনে, আপনি একটু বলবেন যে ধরেন আপনারা ক্ষমতায় আসলেন বা এসেছেন, তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, কিন্তু ক্ষমতায় আসার আগেই অনেক কিছু ঘটে গেছে। আপনার এই যে আমরা যে মার্কিন সাথে আমাদের যে বাণিজ্যিক চুক্তি সেটা হয়েছে, আমরা শুরুতে এই জ্বালানি সংকটে পড়েছিলাম, তারপরে এখন তো হাম প্রকট আকার ধারণ করেছে, প্রায় 500 বেশি মানুষ, শিশু মারা গেছে। তো আরও যা ঘটনা ঘটছে, আরও যা ঘটবে, বা ওই সময় যা ঘটেছিল, বেশিরভাগই দায় আপনাদের উপর এসে পড়ছে, কারণ আপনারা এখন ক্ষমতায়, আপনারা ক্ষমতা। এখন এই সমস্ত দায় থেকে বেরিয়ে আসার উপায় কি? বিশেষ করে এই চুক্তি থেকে বা রিভিউ করার বা এটাকে আরো সংশোধন। দেখেন, আপনার সবগুলো কথা একদম 100% সত্যি, যে কিন্তু এটাও কিন্তু সত্যি, পৃথিবী আগের জায়গা এখনের জায়গা এক না। কারণ এখন সোশ্যাল মিডিয়া এমন যে মানুষ কিন্তু কোনো কথা আপনি চিন্তা করার আগে আরেকজন চিন্তা করে বলে ফেলেছে। তো এই যে হামের যে টিকার জন্য আমরা দায় না, এটা যে দুই সরকার, আগের দুই সরকারেরই গাফিলতি আছে এবং সর্বশেষ সরকারের গাফিলতি চরম আকার। তাকে বলা হয়েছিল, সে বলেছে আমরা নিজেরাই উৎপাদন করব, কিন্তু সে উৎপাদনের করে নাই। তো এই যে এই জায়গাটায়, আর হামের টিকা এমন না যে আজকে দিলেন কালকে আপনার এফেক্টেড বাচ্চাটা ভালো হয়ে গেল, তা না। এটা একটা টাইম, লেন্দি টাইমের ব্যাপার আছে। 6 মাস 1 বছর তার শরীরে ওটা তাকে অ্যান্টি বডি হিসেবে তাকে রেডি করবে। সেইখানে বিএনপি দায়িত্ব নিয়েছে। তারপরে পরে এই ঘটনাগুলো, যুদ্ধ, পৃথিবীতে যে যুদ্ধ হয়েছে সেটার সঙ্গে বাংলাদেশের কোনোই সম্পর্ক নাই। বিএনপি তো অনেক দূরের কথা, বাট ফলাফলে কিন্তু সম্পর্ক আছে। তারপরে আপনার এই যে এই চুক্তিগুলো, এই চুক্তি বিএনপি তখন ইলেকশন হয় নাই। ইলেকশন না হলে আপনি একজনকে দায় দিতেই পারেন না, দায়িত্বই নেওয়া হয় নাই। 3 দিন আগে কিভাবে সরকার নিল, এটা বলবে কে বলেন? এটা বলার কথা হলো সংসদে বিরোধী দল, যারা ছায়া সরকার, যারা স্বচ্ছতার রেডি করবে,
যাতে সরকার অস্বচ্ছ না হতে পারে। তারা একটা শব্দ করে না, কারণ তাদের কান টানলে মাথা আসবে। 18 মাসের সরকার যে তাদের সরকার ছিল, আমরা তখন বলেছি, আপনারা অবাক নয়নে তাকিয়েছিলেন, আপনারা কখনো বিশ্বাস করেছেন, কখনো করেন নাই। এখন প্রমাণ পান আপনি। এই যে এই 3টা প্রবলেমের কথা বললাম, এই 3টা প্রবলেম নিয়ে কয়বার কথা হয়েছে? যত না কথা হয়েছে গণরায় নিয়ে, গণভোট নিয়ে, যে গণভোটের কোনো আপনার 4টা প্রশ্নের একটা উত্তর, যে গণভোট সংবিধানে নাই, যে গণভোট হওয়ার আগে আরেকটা গণভোট হওয়া উচিত, যে এই গণভোটটা হতে পারবে কি পারবে না। তো এটা নিয়ে আপনার অবান্তর সময় নষ্ট করা হয়েছে, যেখানে প্রতি মিনিটের দাম লাখ লাখ টাকা। সেইখানে সময় নষ্ট করলেন, আপনি আসল কথায় আসলেন না। আজকে যখন তৎকালীন উপদেষ্টারা নিজে থেকে বলা শুরু করেছে, আমি কলা খাই নাই, আমি ছিলাম না, আমার করার কিছু ছিল না, আমি কিচেন ক্যাবিনেটের কেউ না, এই ধরনের কথা, সে সৈনিক বিশেষজ্ঞই হোক আর অসৈনিক বিশেষজ্ঞই হোক, সবাই কিন্তু একই লাইন বলছে। সে আপনার ইকোনমিস্ট হোক আর গরু ব্যবসায়ী হোক, সে কিন্তু একই কথাই বলছে। তো সেই জায়গায় আমরা বলতে চাই, এটার তো একটা শেষ আছে। আমরা সেটা দেখার জন্য আমরাও তো চাই। সরকারি দল, আপনি জানেন, অনেক কিছু চাইলেই বলতে পারে না। সরকারি দল করতে পারে, বলতে পারে না। তো সরকারি দলের এখানে মুখ বন্ধ, তাহলে বলবে কি বিরোধী দল কিংবা আপনাদের মতো যারা সাংবাদিক বিদগ্ধ, ওনারা রাজপথের বিরোধী দল, বাম সংগঠন, ওনারা বললে এমন একটা পর্যায়ে নিতে হবে যাতে সরকার জবাব দিতে বাধ্য হয়। সরকার তখন স্বচ্ছতা দেখাবে যে সে কতটা ছিল, কতটা দায় তার আছে, কতটা দায় তার নাই। এই কথাটাই সরকার বলতে পারে। এখন আমার যেখানে দায়ের কথা বলবো, সেখানে যদি আমি প্রশ্ন করা শুরু করি, তাহলে তো কিছুই মিলল না, শুধু ছিললই। তা এই জায়গাটায় আপনি বলেন যে কে এই দায়টা নিবে, কার এই দায়টা? আপনারা আমাদের দুজনকে না ডেকে আপনারা যদি এরকম যে আজকে বিরোধী দলের কাউকে এনে এই প্রশ্নটা জিজ্ঞেস করতেন, কারণ সেই দিন তারা কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি করেন, অথচ তারা অসত্য কথা বলার তাদের জুড়ি নাই। ওনাদের চিফ বললেন যে ওনারা তখন ছিলেন না। তো আপনি দেখেন সেকেন্ড ম্যান ওনাদের তাহের সাহেব, উনি কিন্তু একটা ওই দিনের ঘটনার পরে উনি কিন্তু একটা কনফারেন্স করেছিলেন, নিশ্চয়ই আপনি জানেন। সেইখানে কিন্তু তার কিছুটা স্বীকারোক্তি আছে। তো সেই জায়গায় তারপরে তারা অস্বীকার করেন তারা ছিলেন না। তাহলে এইখানে এই দায়টা তারা ছিলেন না, আপনার তৎকালীন সরকারের উপদেষ্টারা ছিলেন না, তাহলে কে ছিল? বিএনপি একাই ছিল? বিএনপি ছিল? বিএনপির আজকের মাননীয় প্রধানমন্ত্রী কি যায় এটা করে নিয়ে আসছে? আপনার এই যে কথাটা বললাম যে ইলেকশন হতে না হতে শুভেচ্ছার সঙ্গে শুভেচ্ছা পত্রতে কখনো কি এটা যায় যে আপনার চুক্তি মনে করিয়ে দেওয়ার? তো সেটা আমরা দেখেছি। যেমন আমরা ঈদের শুভেচ্ছায় আমরা দেখেছিলাম যে পোর্টের কথা, ঠিক তেমনই এটা দেখলাম। তো এই যে মিলছে না, অথচ ছিলে যাচ্ছে, বাংলাদেশের খবর হয়ে গেছে, সেইখানে কতদিন আর তারা চুপ করে থাকবে? জি প্রিন্স ভাই, আপনি একটু বলবেন সেটা যে এই যে মানে চুক্তি হলো বা কিচেন ক্যাবিনেটের কথা আমরা বলছি, এটা কি পারস্পরিক একটা অবিশ্বাসের কারণে কি সবাইকে না নিয়ে কিচেন ক্যাবিনেটে অল্প কিছু মানুষ নিয়ে বসা? ডক্টর ইউনূস কিন্তু, যে আমি আপাকেও বলেছিলাম যে উনি কিন্তু প্রায় ভাষণে সবসময় বলতেন জাতিকে মিলেমিশে থাকতে হবে, আহ্বান জানাতেন তিনি। কিন্তু তিনিই তো আপনার গুটি কয়েকজন মানুষকে নিয়ে বসতেন, অন্য উপদেষ্টারা সেখানে সুযোগই পেতেন না। আর চুক্তির ইস্যুতে যেটা হচ্ছে যে বিএনপি, জামাত বা এনসিপি, ওনাদেরকে তো নাকি আগেই জানানো হয়েছিল। না, আমি অনেক আলোচনা তো ছোট ছোট দুইটা কথা বলি এবং এর সাথে খালি যুক্ত করি যে বাতিল করার প্রক্রিয়া সম্পর্কে। হ্যাঁ, তার আগে শুধু এইটা বলি যে যত কথা বলুক না কেন, এটা তো বোঝা যায় ইউনূস সাহেব সম্পর্কে যে উনিও বললেন, বা অনেকেই বলছেন যে একটা আকাঙ্ক্ষা ছিল, কি আমরা দেখলাম। তা এই ভদ্রলোক যে তার কর্তৃত্ববাদী পজিশন এবং নিজের স্বার্থ, বিভিন্ন জায়গায় তার মামলা প্রত্যাহার থেকে শুরু করে তার কি বলে যে টাকা পয়সা মৌকুফ সবই এটা জানি, পুরনো তার মানে এইটা দিয়েই বোঝা যায়। তাই এই ধরনের সেই লোক তার ট্রাস্টের 2-4 জন চিন্তা করতে পারে, সেটাই একটা দেখা গেল। আরেকটা হলো এখানে আজকে আলোচনা উঠছে, আমি সেই আলোচনার সময় নাই বলে করছি, যে $29 বিলিয়ন বিষয়টা আসলো। তাহলে সেইটা যদি ওই ডিপ স্টেটের ওই ধারাটা প্রধান হয়ে থাকে, তাহলে তাদের এইখানে নির্ধারিত 2-1টা লোক ছিল, যা করবে শেষ বেলায় তাদেরকে দিয়েই করাবে।
কিচেন ক্যাবিনেট তাদেরকে নিয়ে গঠিত হয়েছিল। এ ধরনের আপনি যদি সময় নিয়ে বলেন, এটা আমরাও আমাদের অভিজ্ঞতার আলোকে দেখতে পারবো। যেমন ধরেন, আমি খালি একটা কোশ্চেনটা তুলে রাখি বোঝার জন্যে, যে বিভিন্ন রাজনৈতিক দলকে যখন ডাকতো আমরা দেখেছি মাত্র 1-2 জনকে দায়িত্ব দেওয়া হতো। আমরা দেখেছি যে তারা তাদের অনেক সময় পছন্দ মতো, মানে ধরেন আমাদের দলকে ডাকছে কিন্তু সে প্রথমে অনেক সময় বলার চেষ্টা করতো একটু যদি অমুক আসে, আজকে আমি বলছি না সময়, কিন্তু পরে এগুলোতে ওপেন করতে পারে। অনেক সময় আমরা রিজেক্ট করছি জন্য এইভাবে দলকে বলতে পারে না। দলকে যদি বলেন তো দলের কে আসবে নাম ঠিক করে দেওয়া হতো। হ্যাঁ, এরকমও করেছে। তাই আমি বলছি যে এই ধরনের তার মানে একটা কর্তৃত্ববাদী পজিশনগুলো নানাভাবে করেছে, সেইটা ওই যে ওনাদের ওই কথা মিলে ডিপ স্টেটের খেলার অংশ। যার জন্য বলছি পুরো শ্বেতপত্র প্রকাশ করলে জিনিসটা আসবে। এখন এর আপনি অন্য কথা বলতে পারেন, কথা একটাই, কারণ অ্যাকচুয়ালি তখন আমরা যারা গণতন্ত্রের ধারায় যেতে চাই, এবং আমি এই শব্দটা বারবার বলতাম, ন্যূনতম গণতন্ত্রের ধারায় আসতে চাই বলে আমরা অন্যটা একটু কম দেখে হয়তো ওই ধারায় গিয়েছি। এটাই হচ্ছে প্রধান বিষয় আমি মনে করি, যে এই জায়গাগুলোর ঘটনাগুলো এইটাই ঘটেছে, যেটা অ্যাকচুয়ালি এক ধরনের অগণতান্ত্রিক প্রক্রিয়া। এবং এটা বোঝা যাবে যে ওই কয়েকটা লোকই তারাই ছিল প্রধান, এবং অনেক ঘটনা আছে। আমি এরকম আমাদেরও আমরা ধরেন ওইখানে ছোট মানে যে দল হইলো এরকম দেখা যায়। আমি প্রসঙ্গক্রমে খালি বলি, ধরেন জাতিসংঘের ওই যে মহাসচিব আসলেন না, তখন জাতিসংঘ একটা আমন্ত্রণ জানিয়েছিল, আমিও সেখানে ছিলাম। কিন্তু যাওয়ার পরে দেখা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 2 মিনিট কথা বলতে দিতে, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, 2 মিনিট কথা বলতে দেওয়া হলো, যে 2 মিনিটে আপনি কথা বলেন। 2 মিনিটে কি শোনেন না, আমি গেলাম বাম ফ্রন্টের, আমাকে কথাই বলতে দেওয়া হলো না। আর youngদের চেয়ে বাচ্চাদের? এনসিপির ওদের জন্য আলাদা একটা বৈষম্য বিরোধী করলো, আর এনসিপি যাওয়ার পর একটা চোতা পড়লো প্রায় 8-10 মিনিটের। ইট ইজ এ রিয়েলিটি গেল এটা একটা। এখন আসি যে ওই যে বললাম যে আপনাকে মনে রাখতে পারছি, আমি সংসদ এবং বিরোধী দলের 2টা মন্তব্য করি। ওনাকে যেটা জিজ্ঞেস করছেন, দেখেন এইখানে বিরোধী দল যারা, এ তো দেখি মেড ইন আমেরিকা ফুললি। কিছুদিন আগে দেখলেন না এনসিপি অফিসে আমেরিকান রাষ্ট্রদূত গেল, আর জামাতের কথা নাই বা বললাম আর কি, এগুলো তো দেখাই যায়। এখন বিএনপি তার কাজের মধ্য দিয়ে তাকে প্রমাণ করতে হবে সে কি মেড ইন আমেরিকা না দেশের স্বার্থ রক্ষা করবে, এটাই। এখন একটা সুবিধা আমি বলি, সেটা কি জানেন? আচ্ছা, 3টা কথা বলি। একটা হচ্ছে এটা কোনো নির্বাচিত সরকার করে নাই, বর্তমান সরকার এটা বলতে পারে। 2 নম্বর, আমার সংবিধান কি বলে? সংবিধান বলে যে কোনো চুক্তি যদি করা হয়ে থাকে আগে, এটা কিন্তু সংবিধানে প্লেস করতে হয়, সংবিধানে আছে। তারপরে যে এত ঐক্যমত্যতার কথা যারা বলে, সেখানে কি করা হয়েছে জানেন? ঐক্যমত্যের আলোচনায় যেটা হয়েছিল, এটা আমি আইন বলছি না, ঐক্যমত্যের আলোচনা হয়েছে, কোনো চুক্তি যদি কেউ করে নিয়ে আসে পার্লামেন্টে রেকটিফাই করতে হবে। তাহলে আমাদের কাছে তো এই পথগুলো আছে, তাহলে সেই পথ আমরা করলেই কিন্তু জিনিসটা হয়ে যাবে। আর ইতিমধ্যে নিদর্শন আছে, মালয়েশিয়া বাতিল করেছে, আর আমেরিকান কি বলে আদালত কিন্তু ট্রাম্পের ওই চুক্তিকে গ্রহণ করে নাই, সে পরে তার অন্য অধিকার বলে করেছে, এবং যে কোনো সময় এটা কিন্তু বাতিলের প্রক্রিয়ায় যেতে পারে। সুতরাং আগে আমাদের দেখতে হবে আমাদের স্বার্থ কতটা ক্ষতি হবে, সেই জায়গায় আমরা কি ভূমিকা নেব। আর শেষ জায়গা যেটা, এই ব্যাপারে যদি ব্যাপক জনমত, উনি যেটা বলেছেন যে আমি হয়তো ওনার কথা যদি বুঝে থাকি, সরকার আগে বেশি করতে চান না, বিরোধী দল করুক আমরা করি, প্রেশার করলে তখন দেখবেন, সেটা ওনাদের ইচ্ছা। কিন্তু আমি মনে করি এইবার ধরেন আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়েছে, আমাদের অনেক আগে থেকে কথা, যে পার্লামেন্ট মেম্বাররা খোলা মনে কথা বলতে পারেন, সেই জায়গাগুলো আছে। সুতরাং পার্লামেন্টে দ্রুত, আমি তো মনে করি যে এই বিষয়টা নিয়ে দ্রুত একটা অধিবেশন ডাকা উচিত, কারণ যেহেতু দেশের স্বার্থ সংশ্লিষ্ট। এবং আমি এটাও মনে করি বাজেট অধিবেশনে কিন্তু এর একটা প্রভাব আছে, সুতরাং বাজেট অধিবেশনের শুরুতে বা আগেই এর জন্য একটা স্পেশাল সভা করা দরকার। সেইখানে উন্মুক্ত আলোচনার মধ্যে যেটা হবে, তাহলে কিন্তু আমেরিকা এবং অন্য জায়গাকে আমরা বলতে পারবো এই আমার পার্লামেন্ট এবং জনগণ এটা মনে করে, সুতরাং আমি এইখানে থাকতে পারবো না। চুক্তি নিয়ে তো আমরা কম বেশি সবাই জানি, রাজনৈতিক দলগুলোও জানে, কিন্তু সবাই কেন জানি একদম সাইলেন্ট, মানে চুপ, একদম কোনো কথা বলতে না। সাইলেন্ট আমি যদি বলেন বামপন্থীরা কিন্তু সাইলেন্ট বলছেন, কিন্তু আপনি যাদেরকে সাইলেন্ট দেখছেন, আচ্ছা আমাকে যদি বলেন, সেটা আমাকে যেমন আরেকটা বলি, গতকাল বিএনপি জামাত তো শুধু না, আমি তার সাথে আরেকটা দলের নাম যোগ করি। কালকে যেমন একটা পত্রিকা আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা এর আগে তো শেখ হাসিনা যখন ছিলেন তিনি তো আমেরিকার বিরুদ্ধে বলছিলেন, এখন এই চুক্তি তো বলেন না কেন? তা আমি একটা জেনারেল উত্তর দিয়েছিলাম, আপনার কাছে সেটা দিই। আমি বলছি দেখেন, ক্ষমতাটা এমন, ক্ষমতায় এখন থাকা বা আগামীতে যাওয়া, তারা মনে করছে ওইটা এমন একটা শক্তি, তাদেরকে বেশি চটানো যাবে না। আমার ধারণা এইটার কারণে কেউ ক্ষমতায় থাকার জন্যে, ক্ষমতায় যাওয়ার জন্যে দেশের স্বার্থ বিসর্জন দিয়েও তারা কথা বলতে চান না। আপা, আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আমরা কি অন্য কোনো শক্তি বলি যে আমেরিকার দিকে যাচ্ছে কিনা? দেখেন, আসলে প্রশ্নটা একটা খুব আমরা বলতে আপনারা যাচ্ছেন কিনা, সরকার যাচ্ছে কিনা, সরকারের এটা সরকারের প্রশ্ন না,
এটা যদি ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশে একটা ইম্পর্টেন্ট জায়গায় আছে, যে কারণে অনেক বছর আগে থেকেই এই নজরটা অনেকের নজরে আছে। কখনো প্রতিবেশী দেশের, কখনো আরো বড় দেশের, কখনো 2000 মাইল দূরের আগের এক দেশের, এরকম কখনো আপনার সাউথ এশিয়ার যে সবচেয়ে এখন অর্থনৈতিকভাবে রিচ দেশের এই জায়গাটায় আমি মনে করি যে বাংলাদেশের জনগণের এটা হলো গরিবের সুন্দরী কন্যার মতো, তাকে অবশ্যই কৌশল করে টিকে থাকতে হবে। যে কৌশল করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন যে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। হ্যাঁ, যে কৌশল করে আপনার এই 55 বছর অনেকটা গিয়েছে, অনেকটা সমস্যার জর্জরিত হয়েছে, সেই কৌশলের মধ্যে আমি মনে করি যে থাকা বাঞ্ছনীয়। কারণ আমরা যে মনে করি আমরা কিন্তু খুব আবেগী জাতি, আমরা মনে করি যে কেউ একটু ভালো করে কথা বললো আমরা গদগদ হয়ে মনে করি যে ইস তাকে আমরা সব দিয়ে দিই, কতই আপন, সব দিয়ে দিই। ওই যেমন ধরেন এর আগে সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী, এটা যে বলা জঘন্যতর একটা কথা, এটাও উনি বুঝেন। অথচ সারাটা জীবন জাতিসংঘে সময় ব্যয় করে আসছে, এত বড় বড় চাকরি করে আসছে, কিন্তু কথা বলার সময় কিন্তু সে রাজনৈতিক হতে পারেন নাই। তো একই জায়গায় আমাদের সবাইকেই দরকার। এই পৃথিবীতে জিও পলিটিক্সে এখন কেউ এককভাবে দেশ চালাতে পারে না, আবার কেউ কারো দেশ দখলও করে না, রস কস সব কিছু নিয়ে নেয়, মানুষগুলোকে পরিত্যক্ত হিসেবে ফেলে রেখে যায়। সেটা যদি আমরা জানি তাহলে আমাদের ব্যক্তিত্ব, আমাদের আপনার মেরুদণ্ড সোজা করে চলার জন্য যে পন্থা অবলম্বন করা দরকার সেটাই করা উচিত। কারণ আমার কথা হচ্ছে যে মুরল রাষ্ট্ররা এই মুহূর্তে আমাকে কেন ব্যবহার করবে? আমি ভালো থাকার জন্য নেভার এন্ড নেভার তারা তাদের প্রয়োজনে আমাকে ব্যবহার করবে। সেইখানে আমি কখন আমার গলা কাটা গেল আর কখন আমার মাঝখানে ভেতরটা কাটা গেল, এতে তাদের কিচ্ছু আসে যায় না। তা আমি যদি এটা বুঝি, আমিও তো টিকে থাকার চেষ্টা করব। তো টিকে থাকার চেষ্টা করার জন্য আমি মনে করি যে প্রত্যেকটা ব্যাপারে স্টাডি করে এবং নিজেদের এই যে আমাদের মধ্যে শতভাগে বিভক্ত করে দিয়েছে, এক দল আরেক দলের মৃত্যু কামনা করে, আপনি বুঝতে পারেন হাহারিয়ে দেয়। একজন মানুষ মারা গিয়েছে, মৃত্যু মানে কি সমস্ত কিছু থেকে সে পৃথিবীর ছাড়া শেষ, তাকে হাহারিয়ে দেওয়া বা আলহামদুলিল্লাহ ওপেন বলা, এটা যে কত জঘন্যতর কালচারে আমরা চলে যাচ্ছি বা গিয়েছি এটা বলার মতো না। এই জায়গাগুলো থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের যে কেউ যে কোনো সময় আমাদের ঘাড় মটকে খাবে। এই ঘাড় মটকে যেতে না খেতে পারে সেই জন্য আমাদের অবশ্যই এক হয়ে চলতে হবে। তার একটা প্রমাণ আমি আপনাকে বলি, বিরোধী দল অথবা বিরোধী দলের সমগোত্রীয়রা এমন কিছু কথা বলে যে চালে ডালে সিদ্ধ হয় না, এমন কথা বলে, এবং যে কোনো দিন আমাদেরকে ফেলে দেওয়ার জন্য তারা সময়ের ব্যাপার, কথার ব্যাপার, এরকম কথা বলে। তো আমি তাদেরকে একটা কথাই বলি যে আমরা তো আওয়ামী লীগের সঙ্গে 15.5 বছর যুদ্ধ করে, 11 সরকারের সঙ্গে 2 বছর যুদ্ধ করে মাথা উঁচু করে টিকে ছিলাম বলে এত সমস্যার পরেও, এত কিছু আমাদের কালিমা লিপ্ত করার চেষ্টা করার পরেও আমাদের কিন্তু বেঁধে রাখতে পারে না। আমরা কিন্তু 2/3 মেজরিটির বেশি নিয়ে আমরা এসেছি। কিন্তু আমরা আবারও যদি কেউ কিছু হয় আমরা কিন্তু আল্লাহ রহমতে টিকে থাকবো। কিন্তু আপনারা যারা আছেন আপনাদের কি অবস্থা হবে? আমরা তো এর আগেও এই সরকারে, বাংলাদেশের সরকারে ছিলাম, তারাও টিকে থাকবে, কিন্তু আমাদের চেয়ে তাদের অবস্থা অত্যন্ত দুরবস্থা হবে, এটাই স্বাভাবিক। বড় প্রাণী তাও কোনো মতে টিকে থাকে, ছোট প্রাণীগুলোর কি অবস্থা হয়? আমি ডিসকভারি চ্যানেলের কথাই বললাম। তো কি অবস্থাটা হয় যে এতে কোনো কারো ভালো কিছু হচ্ছে না, তার চেয়ে বরং সবাই মিলে যদি আমরা একতাবদ্ধ থাকি, আমাদের যদি বিদেশিরা কিনতে না পারে, আমাদের কিনতেও হয় না, আমরা নিজের খায়া রিক্সা ভাড়া দিয়ে আমরা কূটনৈতিক পাড়ায় গিয়ে নিজের তথ্যগুলো দিয়ে আসি। এই মিলেমিশে থাকার কথা বারবার বলতেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি কিন্তু সেই মিলেমিশে থাকার কথা বলছি না, আপনি কিন্তু আমাদের এতক্ষণে যা বললেন এটা কিন্তু খুবই খারাপ একটা কথা বলেছেন। প্রিন্স ভাই, আপনি একটু বলেন যে আপা যে জিও পলিটিক্যালের কথা বললেন, হ্যাঁ, তো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আপনার ভূ রাজনীতি কি এখন বেশি জটিল হয়ে গেল কিনা, বা ওইটা এখন বেশি গুরুত্বপূর্ণ কিনা আমাদের কাছে? একটা হচ্ছে আমরা ওইদিকে এখন কেন না বলছি, ভূ রাজনীতি তো আগে ছিল, কিন্তু যে কোনো সময়ের তুলনায় এখন সেটা বেশি ফোকাস শুধু না, মানে তারা আমাদের মতো দেশ
কের উপরে ডোমিনেশন বেশি করতে চায় বঙ্গোপসাগরকে ঘিরে। এটা আপনারা জানা আছে যে এই অঞ্চলে তারা চীন এবং অন্যদের অধিকার খর্ব করার জন্য আমেরিকা ডিসপ্যারেট, এটা মনে রাখতে হবে। এবং তার আরেকটা আছে ইকোনমিক্যাল দিকটা হচ্ছে যে দেখেছেন যে ডলারের আধিপত্য খর্ব করার জন্য যে ব্রিক্স এবং অন্য যেটার উদ্ভব হচ্ছে, আমেরিকা বোঝে এইটাকে যদি ঠেকাতে না পারি, তার এমনি তো ঋণগ্রস্ত দেশ কিন্তু আমেরিকা, তার যুদ্ধ করেই টিকে থাকতে হয়, যুদ্ধাস্ত্র তৈরি করেই কিন্তু তাকে টিকে থাকতে হয়, তাহলে সেই জায়গায় বিপদে পড়বে। এই জন্যে আগের যে কোনো সময়ের তুলনায় ভূরাজনৈতিকভাবে সে একটা বিশেষ ভূমিকা নিতে আমাদের এই অঞ্চলে তার কি বলবো যে ক্ষমতা মানে একক আধিপত্য বিস্তার করতে চাই। এর জন্যে আপনি দেখবেন যে আলোচনাটা এখন একটু কমে গেছে, কিন্তু এই যে খলিল সাহেব আসার পরে তিনি একটু উৎসাহী ছিলেন, করিডোর দেওয়া মনে আছে, এবং বাংলাদেশকে প্রক্সি ওয়ারে ফেলে দেওয়া, বার্মা এবং এইখানে অন্য রাষ্ট্র গঠন মিয়ানমার, অলরেডি সেই প্রক্রিয়া কিন্তু এখনও আছে। এবং আপনি একটা প্রশ্ন ওনাকে করলেন না, আমি তার উত্তরে ওইটা বলার মধ্য দিয়ে এটা বলি যে বাংলাদেশ কি অন্য আগে একটা দেশের অনেকে মনে করতো যে এখন এটা পড়ে গেলাম কিনা, আমি তো বলি ইউনূস সাহেব আমাদেরকে আমেরিকান কোলে ফেলে দিয়ে শুধু যায়নি, এমন চুক্তি করে দিয়ে গেছে আমরা আরও বিপদের দিকে চলে গেছি। এই ভূরাজনৈতিক কারণে সে আজকে দেখেন কি করতেছে। আজকে বাণিজ্য চুক্তি নিয়ে একটা পত্রিকায়, আমাদের দেশে একটা পত্রিকায় ওদের অ্যাম্বাসেডারের লেখা প্রকাশিত হইল, এই চুক্তির সুফল কি, বাংলাদেশে নাকি সুফল। চিন্তা করতে পারি আমরা যে একটা বিদেশি একটা পত্রিকা আমাদের পত্রিকা এটা ছাপে, এটা কি চিন্তা করতে পারে? উনি এটা দুইবার আজকে উচ্চারণ করছে, খুব কারেক্টলি বলেছেন যে একটা শুভেচ্ছা জানানোর জন্য ট্রাম্প কি দিল, ঈদ ওই সময় এসে কি কথাগুলো বলল, তার মানে সে আমাদের উপরে আরও কি করছে। আপনি দেখছেন সাম্প্রতিককালে সামরিক চুক্তির জন্য সে মরিয়া হয়ে গেছে, তার অ্যাম্বাসিডার মরিয়া হয়ে গেছে জ্বালানি কেনার জন্য, মানে আরও যে ওই চুক্তির যে খারাপ দিকগুলো আছে সেইটা করার জন্য সে মরিয়া হয়ে গেছে এবং আরও যাবে যদি আমরা ওইখান থেকে বেরিয়ে না আসতে পারি। সুতরাং আমি এখন এই যে বেরিয়ে আসার পথ জন্যে এইটা খুবই জরুরিভাবে কর্তব্যটা নির্ধারণ করে যাওয়া দরকার, না হলে আপনি কিন্তু এই জায়গা থেকে বেরোতে পারবেন না। আমাদের আরও দিন দিন দুরবস্থার জায়গায় চলে যেতে হবে, বাধ্য হব আর কি, করার কিছু আপনাকে থাকবে না তখন। ওই যে কথার কথা, ধরেন আপনি এই ইকোনমিক একটা সংকটের মধ্য দিয়ে আমরা তো কিভাবে এটা যাওয়ার চেষ্টা করব সেইটাই। এবং মনে রাখা দরকার, দেখেন আমরা অনেক কিছুর পরে টিকে রাখছি কি আমাদের কৃষি একটা বড় ব্যাপার না, কিন্তু আপনি কি দেখছেন এই চুক্তির মধ্যে আপনাকে অনিবার্যভাবে অনেক কৃষি উপকরণ কিন্তু সেইখান থেকে বেশি দামে নিয়ে আসতে হবে। তার মানে যে সংকটগুলো আছে আমরা আমেরিকার বলয় থেকে যদি বের হয়ে না আসতে পারি এবং আমাদের যে পররাষ্ট্র নীতি যে সবার সাথে আমার নিজের স্বার্থ সংরক্ষণ করে যাব, এবং বিএনপি যে স্লোগান উচ্চারণ করেছে সবার আগে বাংলাদেশ, সেটা তো সবারই কথা, সেইটা যদি আমরা না করতে পারি এবং তার জন্যে আমরা যদি যত দেরি করব ততই সংকটে পড়ব। বিশ ভাই, উত্তর পেয়েছি আমি। সেটা হচ্ছে ধরুন আমরা চীন থেকে তো প্রায় 75% পণ্য আমরা আমদানি করি, আর আমি যদি আমেরিকার সাথে এগুলো করি তো চীন আমার উপর রাগ হবে না, বিরক্ত হবে না? সেটা তো রাগ শুধু না, আপনাকে তো ওইখানে বলা আছে তো, আপনি দেখেন বোঝার জন্য বলি যে আপনি বোয়িং কোম্পানির সাথে চুক্তি করলেন, ফ্রান্স অলরেডি কি বলছে মনে আছে না? তা আপনি এটা চীন তো আপনি অনেক কিছু এই চুক্তিতে আছে, আপনি সামরিক অস্ত্র বিভিন্ন জায়গায় আপনি জানেন আমাদের নানা কারণে আমরা ভারত বা চীন অন্য জায়গাতে কিনি, এরপরে তো আপনি কিনতেও পারবেন না, আপনি তার অনুমোদন নিতে হবে। এবং আপনি যদি ওই চুক্তি মেনে চলে আমেরিকার একক আধিপত্য মেনে নেন, তাহলে এখন নতুন নতুন যেমন জাপান, ইউরোপীয় ইউনিয়ন, তারাও কিন্তু ওই সুযোগের জন্য আপনার কাছে অলরেডি আসা শুরু করছে, চাইবে তাদেরকে। চীন একটা বড় ফ্যাক্টর, নানা কারণে আমাদের দেশে চীনও বলবে আমাকে আমার পণ্য কেন শুল্ক দেওয়া, স্বাভাবিক। এবং আমাকে কেন, আপনি এই পাশের দেশের যাদের সাথে আমাদের নিজস্ব অধিকার আদায় করেই তাদের সাথে আমরা সুসম্পর্ক রাখার যে কথা বলছি, চীনের সাথে একই জিনিস, দুনিয়ার সব দেশের সাথে সেটা করব, শাখের করা, আমরা যাইতেও কাটবো আসতেও কাটবো, এইখানে আরো বেশি সংকটে পড়ব। আচ্ছা আপা, একটা বিষয় আমি দেখলাম মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবি পার্টির ফুহাদ সাহেব একটা কথা বলছেন যে প্রধানমন্ত্রীকে ভুয়া বলা যাবে, ভুয়া ভুয়া স্লোগান দেওয়া যাবে, হ্যাঁ, এবং তাকে ভুয়া স্লোগান যারা দিবে তাদেরকে আবার সরকার নিরাপত্তাও দিতে হবে। আর যদি এরকম কোনো কিছু করা না হয় তাহলে যিনি শিলং থেকে এসেছেন তিনি শিলংয়ে ফিরে যাবেন, আর যিনি লন্ডন থেকে এসেছেন তাকেও লন্ডনে ফিরে যেতে হবে। মানে প্রধানমন্ত্রীকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া বৈধ? তারা এগুলো তারা কিছুই মনে করে না, এবং এটা মনে করে যে এই যে জেনজি বলি, এই যে 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো, একটা রেভলিউশনে অনেক কিছু হয়, রেভলিউশনটুক ঠিক আছে, কিন্তু তারপরে তারা যা শুরু করেছে, এই যে তারা কোথায় ছিল, কতটুকু ছিল, কত দিন ছিল, এই যে কথাগুলো যে বলছে একটা প্রধানমন্ত্রীকে, ঠিক আছে পৃথিবীর অনেক দেশে প্রধানমন্ত্রী নিয়ে ট্রল হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো সেটা নিয়ে মাইন্ড করে না, কিন্তু তাদের সব কিছু বৈধ,
আমাদের সব কিছু অবৈধ। আপনি খেয়াল করেন যে জামাতের একজন নারী আমাদের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান, জাইমাকে নিয়ে সে তো আর রাজনীতি করে না। এখন পর্যন্ত একটা শব্দ আপনাদের বলতে পারবেন না যে সে রাজনৈতিকভাবে বলেছেন। তাকে নিয়ে যখন বাজে কটূক্তি করলেন, সেইখানে সেই পুলিশ বা সেইখানে কোনো নেতার মাধ্যমে হয়তো অ্যারেস্ট হয়েছিলেন। বাংলাদেশের সরকার যদি না চাইতেন তিনি তো ছাড়া পেতেন না। এত নোংরা কথা ফেসবুকে লেখার পরেও ছাড়া পান, এটা কি আমাদের দুর্বলতা? আমি বুঝি না যে আপনার ডক্টর ইউনূস, আপনি বারবার একটা কথা বললেন, আমাকেও বললেন, ডক্টর ইউনূস যে কথাগুলো বলতেন সে কি সেটা করতেন? সে সাংবাদিকদের অ্যারেস্ট করে নাই তার বিরুদ্ধে কথা বলার জন্য, সে অনেককে অ্যারেস্ট করে নাই। বাট বিএনপিকে আপনি দেখান তো একজন কাউকে ওরকম অ্যারেস্ট করেছে কিনা, বরং ছেড়ে দিয়েছে। ওই সময় যারা অ্যারেস্ট হয়েছে অনেকেই ছাড়া পেয়েছে, আরও ছাড়া পাওয়ার পথে। তো সেইখানে আমার যদি ভালো ব্যবহার যদি দুর্বলতা হয়, এটা একবার, দুইবার, তিনবার, তারপরে কিন্তু আমিও কখনো অ্যাকশনে যাব না। এটা কে বলেছে? অন্যায় সবসময় অন্যায়, আপনার জন্য অন্যায়, আমার জন্য অন্যায়। নীলুফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।